স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা এবিটি টেস্ট পেপার থেকে তোমাদের যেরকম বলেছিলাম যে খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে। আজকে আমরা এবিটি টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সে যেটা প্রথম সেট দেওয়া আছে পেজ নাম্বার 32, সেটা আমরা পুরো সেটটা কমপ্লিট করব, অর্থাৎ বিভাগ ক, খ, গ এবং ঘ। এবং এবিটি টেস্ট পেপার থেকে তোমাদের বলে রাখি, গত 2 বছর থেকে আমরা এবিটি টেস্ট পেপার সলভ করে এসেছি এবং চেষ্টা করেছি প্রত্যেকটা সেটের 100% কারেক্ট আনসার দেওয়ার, এবং সেটাও করে এসেছি। হয়তো পুরো টেস্ট পেপার থেকে গত বছর খুব হয়তো হার্ডলি একটা বা দুটো হয়তো এরর দেখা গেছিল, সেগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে কারেকশন করে দিয়েছিলাম। এবছরও যেহেতু তোমাদের হাতে সময় খুব কম, চেষ্টা করবো তোমাদের একদম 100% সঠিক আনসার দেওয়ার, যাতে করে তোমাদের প্রিপারেশনটা ঠিক মতো চলে। আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস দিয়ে শুরু করছি। প্রত্যেকটা ক্লাসের সলিউশন, মানে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমি টেক্সটবুক থেকে হতে পারে রাইমার্টিন, যে কোনো জায়গা থেকে তোমাদের পুরো দেখিয়ে দেবো। এবং তোমাদের যে কোনো সমস্যা তোমরা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, সেখানে তোমরা কোনো আনসার খুঁজতে অসুবিধা হলে সেগুলো আমি সেন্ড করে দেবো। যাই হোক, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস দিয়ে আমরা আমাদের আজকে এবিটি টেস্ট পেপারের ক্লাস শুরু করছি, এরপর লাইফ সায়েন্সের ক্লাস শুরু হয়ে যাবে এবং আজকে তোমরা ম্যামের বেঙ্গলি সাবজেক্টের সলিউশন গুলো পেয়ে যাবে। এবং চেষ্টা করবো বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর ক্লাস খুব শীঘ্রই শুরু করে দেওয়ার। মোস্ট প্রবাবলি আজকে বা কাল থেকে তোমরা বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো সলিউশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো ডিটেলসে আমি আলোচনা করব। ম্যামও কিন্তু তোমাদের ক্লাসগুলো ভালো মতো ভাবে এক্সপ্লেন করবেন। ভালো মতো ক্লাসগুলো দেখো, শুধু ক্লাস প্রোভাইড করা নয়, চেষ্টা হচ্ছে তোমরা যেন ঠিক মতো মাধ্যমিকের প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের প্রিপারেশনটা প্রস্তুতি যেন ঠিক মতো 100% অ্যাকুরেসি নিয়ে যেন এগিয়ে চলে, সেভাবে কিন্তু আমরা ক্লাসগুলো প্রোভাইড করবো। তাহলে ক্লাসটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম আমাদের আজকের সেটে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী তোমরা জানো অবলোহিত রশ্মি মানে ইনফ্রারেড রশ্মি। লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস দ্রবকের যেটা মান, সেটা হচ্ছে 0.082 বা 0.0821 পর্যন্ত তোমরা মনে রাখতে পারো। এরপরে কত মোল H2 এর সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়। দেখো, 2H2 প্লাস O2 সমান তৈরি হচ্ছে 2H2O। তাহলে এখানে 2H2O মানে হচ্ছে 2 মোল জল, কিন্তু এখানে বলেছে 4 মোল। তাহলে এটা 4 মোল করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সবগুলো 2 দিয়ে গুণ করো, তাহলে এটা কত হয়ে যাবে 4H2, এটা হয়ে যাবে 2O2 এবং তৈরি হবে এখানে কি 4H2O। সবগুলোকে আমরা 2 দিয়ে গুণ করলাম। তাহলে 4 মোল স্টিম জলীয় বাষ্প তৈরি করতে গেলে 2 মোল অক্সিজেনের সঙ্গে কত মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে? 4 মোল, তাই না? তাহলে এখানে আনসার হবে 4 মোল, অপশন বি। এরপরে কোন কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স যাই বলো না কেন, এটা যদি হয় তাহলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? মানে এখানে আমাদের বিটার মান দিয়েছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটার মান দিয়েছে, সেখান থেকে আমাদের আলফার মানটা বের করতে হবে। এবার আমরা জানি আলফা ইজিক্যাল টু বিটা বাই 2, আলফা ইজিক্যাল টু বিটা বাই 2। তাহলে বিটা বাই 2 মানে এটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যখন আমি 2 দিয়ে ভাগ করব, এটা নিচে 2 দিয়ে ভাগ করব, 2 কেটে যাবে, তাহলে 1 পড়ে থাকবে। তাহলে 1 × 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু হবে ওই পদার্থের আলফার মান, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। এরপরে দেখো 1.5 সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি। যেহেতু আপতিত রশ্মি এবং নির্গমন যেটা রশ্মি সেটা সমান্তরাল থাকে, তাহলে সেই রশ্মির কোনো চ্যুতি হয় না, শুধু পার্শ্বীয় সরণ হয়, কিন্তু কোনরূপ কোনো চ্যুতি কিন্তু এখানে হয় না। অর্থাৎ এখানে মোট চ্যুতি হয়ে যাবে 0 ডিগ্রি। নেক্সট, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, সেটা হচ্ছে বেগুনি বা ভায়োলেট। পরিবাহিতাঙ্কে যেটা একক, সেটা হচ্ছে মো সেন্টিমিটার ইনভার্স বা মো পার সেন্টিমিটার। এরপরে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কি হয়? কমে যায়, হ্রাস পায়। নেক্সট 1.9 আমরা দেখব। এখানে দেখো এই একটা মৌল দেওয়া হয়েছে, এই মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও 2টি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণু ভর সংখ্যা কত হবে? তাহলে এ ছিল এখানে পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা হচ্ছে 235। আলফা যখন বেরোয়, দেখো এখানে কটা আলফা বেরিয়েছে? একটা। আমরা জানি যখন আলফা বেরোয় তখন পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, তাহলে 2 কমলে 92 থেকে 2 কমলে হয়ে যায় 90। ভর সংখ্যা 4 একক কমে, তাহলে 4 একক কমে মানে 231 হয়ে যাবে। এরপরে বিটা বেরোলে কি হয়? বিটা বেরোলে পারমাণবিক সংখ্যাটা 1 একক করে বেড়ে যায়, আর ভর সংখ্যাটা যা ছিল তাই থাকে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে ভর সংখ্যার পরিবর্তন হয় না মানে 231 যেটা আছে সেটাই কিন্তু থাকবে। কিন্তু এখানে বলেছে যে যতগুলো বিটা বেরোবে, যদি একটা বিটা যদি বেরোয় তাহলে এখানে 91 হয়ে যাবে, এক পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে। যদি দুটো বিটা বেরোয়, যেহেতু এখানে বলেছে 2টি বিটা বিঘটন ঘটেছে, তাহলে এখানে একটার জন্য 1 বেড়ে যায়, দুটোর জন্য 2 বেড়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 92। এবার আমরা প্রশ্নে আসবো, শ্রেষ্ঠ পরমাণুর ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা মানে উপরেরটা, তাহলে 231। যদি বলে পারমাণবিক সংখ্যা কত হবে, তখন আনসার হবে 92। যদি বলে মৌলটি হবে, নিয়ে তোমাদের অপশন দিয়ে দেয় বিভিন্ন রকম, তখন এই অপশনটা তোমরা খুঁজবে যেখানে পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 231, সেটা কিন্তু হবে রাইট আনসার।
এরপর দেখো কোনটি সন্ধিগত মৌল নয়। সন্ধিগত মৌল মানে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলো। এটা দেখো ক্ষারীয় মৃত্তিকা মৌল, গ্রুপ 2 মৌল, তাই জন্য এটা সন্ধিগত মৌল কিন্তু হবে না। এরপরে ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি করে? ধাতব পরমাণু মানে মেটাল, সেটা যখন আয়নে পরিণত হবে তখন কি হবে? ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন বর্জন করার পর মেটাল প্লাস হবে। একটা যদি ইলেকট্রন বর্জন করে আর যদি এখানে n খানে ইলেকট্রন বের করে তাহলে n টু দি পাওয়ার মানে m টু দি পাওয়ার n প্লাস এটা কিন্তু হবে। তো যাই হোক, ইলেকট্রন ত্যাগ করে এবং জারিত হয়। লস অফ ইলেকট্রন মনে রাখবে, লস অফ ইলেকট্রন দ্যাট মিনস সেটা হচ্ছে কি? অক্সিডেশন রিঅ্যাকশন। ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে জারণ, আর ইলেকট্রন যুক্ত হওয়া সেটা মানে হচ্ছে বিজারণ। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহার করা হয়, অ্যানোড হিসাবে সোনাটাকে ব্যবহার করা হয়। আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাসটি পাওয়া যায় সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। পিতলের উপাদান হচ্ছে কপারের সঙ্গে জিঙ্ক থাকে। এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধযুক্ত মানে দুর্গন্ধ পাওয়া যায় সেটা কি? এলপিজি নিজস্ব কোনো গন্ধ নেই, তাহলে গ্যাস লিকেজ যাতে আমরা জানতে পারি তার জন্য তার সঙ্গে একটা অতিরিক্ত গ্যাস মেশানো হয়, সেটা হচ্ছে ইথাইল মারক্যাপটন। এবার আমরা বিভাগ ক্ষয়ে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দেখে নেব। প্রথমে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায়? এটা আনসার হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আমি খাতার মধ্যেও দেখাবো যাতে করে তোমাদের সুবিধা হয়, তার কারণ এখানে স্পেসটা অনেকটাই কম দেওয়া হয়েছে। এরপরে কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয়? বায়োগ্যাস উৎপন্নের জন্য কি দরকার? মেথানোজেনিক ব্যাকটেরিয়া। মেথানোজেনিক ব্যাকটেরিয়া, এটা তোমরা আনসারে লিখবে। অথবা দিয়ে প্রশ্ন বলছে তাপন মূলের এসআই একক হচ্ছে জুল পার কেজি। এটা কিরকম ভাবে লেখা যায়? জুল পার কেজি বা জুল কেজি ইনভার্স এরকম ভাবেও লেখা যায়। নেক্সট, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম ভি লেখচিত্র প্রকৃতি কিরকম হবে? সেটা কেমন হবে? সমপরাবৃত্তাকার। সমপরাবৃত্তাকার পি বনাম ভি যখন লেখচিত্র তোমরা অঙ্কন করবে, পি বনাম ভি লেখচিত্র তখন এরকম হবে, তাই না? সমপরাবৃত্তাকার হয়। এরপরে দেখো, এসটিপিতে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে, তাই না? তাহলে সেটা হচ্ছে কত? তার ভ্যালু হচ্ছে 6.022 × 10⁻23। 2.5, কোন তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটার একান্ত নিজস্ব ধর্ম? তোমরা জানো যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, তাহলে এটা হবে আনসার। লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? দেখো, এরকম প্রশ্ন অনেক সময় আসে, গত বছর আমরা এবিটি টেস্ট পেপারে অনেকবার পেয়েছিলাম। কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে, তাহলে কোনোভাবেই ভুল হবে না। যখন দ্বিধাতব পাত তৈরি করা হয়, দ্বিধাতব পাত মানে কি? দ্বিধাতব পাত মানে দুটো পাতকে, এই একটা উপরে একটা পাত নিচের একটা পাত, দুটোকে রিবেট করে রাখা হয়। এবার মনে রাখবে যে যদি এটাকে গরম করা হয়, ধরো আমি এটাকে গরম করছি, কেমন গরম করছি, উপরে ধরো আমার রয়েছে, আমাদের কি বলেছে এখানে? লোহা পিতলে, আচ্ছা উপরে যদি ধরো লোহা হয়, উপরে লোহা হয় আর নিচেরটা যদি পিতল হয়, উপরটা লোহা নিচে পিতল, যদি গরম করা হয়, মনে রাখবে গরম করলে যে দিক মানে যা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেই দিকটা বেশি প্রসারিত হবে। তাহলে গরম করলে যার প্রসারণ বেশি সেটা উপরে থাকবে, সেটা কোথায় থাকবে? সেটা কিন্তু উপরে থাকবে। তাহলে এটা পিতলটার বেশি, তাই জন্য এমন ভাবে মাখবে, এমন ভাবে, এটা উল্টো করে মাখবে। আমার ক্ষেত্রে এটা এরকম ভাবে হবে, আমি যেরকম ভাবে অঙ্কন করেছি, যেহেতু পিতলটাকে নিচে রেখেছি। যদি পিতলটাকে উপরে থাকতো তাহলে পিতল উপরে থাকলে পিতলটা এরকম ভাবে থাকবে, কেমন এরকম ভাবে উপরে পিতল থাকবে এবং নিচে কি থাকবে? লোহা থাকবে। পিতলটা কেন উপরে থাকবে? তার কারণ বাইরের পৃষ্ঠে থাকবে, তার কারণ সেখানে উত্তপ্ত করলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটা বেশি প্রসারিত হয়। একই রকম ভাবে মনে রাখবে যখন ঠান্ডা করা হয়, বরফের মধ্যে দেওয়া হয়েছে, বরফের মধ্যে দিলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটা যেমন প্রসারিত হয় উত্তপ্ত করলে, একই রকম ভাবে তাকে বরফে রাখলে বা ঠান্ডা করলে তত বেশি সংকুচিত হয়। তাহলে যদি ঠান্ডা করা হয় তখনও যেহেতু লোহা থেকে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি, তাই জন্য পিতলটাই ভেতরের দিকে থাকবে, পিতলটা বেশি সংকুচিত হবে। এই জিনিসটা কিন্তু ভুল করবে না। যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি উত্তপ্ত করলে সেটা বাইরে থাকবে, আর ঠান্ডা করলে বরফে রাখলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটা ভেতরের দিকে থাকবে। এরপরে নেক্সট দেখো, চোখের দীর্ঘদৃষ্টি জনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা হয়? এটা কখনোই ভুল করবে না। যখন বলবে দীর্ঘদৃষ্টি হাইপারমেট্রোপিয়া তখন সেক্ষেত্রে উত্তল লেন্সযুক্ত চশমা, আর যখন হ্রস্ব দৃষ্টি তখন সেটা বা মায়োপিয়া তখন হবে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের। নেক্সট, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে R=2f বা F=R/2, যেখানে R মানে বক্রতা ব্যাসার্ধ, F মানে ফোকাস দৈর্ঘ্য। এটা অনেকে লেখে না, এটা কিন্তু ভুল করবে না। যখন কোনো তোমরা সমীকরণ দেবে সেখানে কোন জিনিসটা কাকে চিহ্নিত করছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করে দিতে হবে।
এরপরে বিওটি এককের সংজ্ঞা লেখো। আমার ক্ষেত্রে দেখো সাঁতরা বইটা একটু পুরনো, তবে টেক্সট বুকের পেজ নাম্বার মোটামুটি একই হয়, সব পাবলিকেশনে একই রকম হবে, তার কারণ পেজ নাম্বারটা লিমিটেড থাকে। দেখো বিওটির সংজ্ঞা লিখবে যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ক্ষয় হয়, ব্যয় হয়, তাকেই বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার, তাই না, কিলোওয়াট ঘন্টা, সেটাকেই বলা হয় বিওটি, মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে সংজ্ঞাটা তোমরা দেবে। এরপরে নেক্সট কোশ্চেন বলছে যে এসআই তে আধানের এককের নাম কি, তোমরা জানো সেটা হচ্ছে কুলম্ব, তাই না। তাহলে তোমরা এখানে কুলম্ব কথাটা লিখে দেবে, কেমন, আমি তোমাদের খাতাতে দেখাবো, চিন্তা করার কোনো বিষয় নেই। এরপরে নেক্সট বলছে যে বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কি করা হয়, 8 তারের বর্ণ আইদার করা যেতে পারে সবুজ বা হলুদ। 2.10 কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, কেমন, নিউক্লিয়ার ফিউশন। অথবা দিয়ে প্রশ্ন, কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়, সেখানে রেডিও কার্বন মানে তেজস্ক্রিয় কার্বন C14 আইসোটোপ ব্যবহার করা হয়। নেক্সট অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা হচ্ছে 32টি, এটা তোমরা সবাই জানো, 32টি। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো, আমি এখানে দিয়েছে, যেটা দিয়েছে সেটা হচ্ছে লরেনসিয়াম 103 নাম্বার, কেমন। নেক্সট জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগ, তোমরা চিনি লিখবে, সংকেতটাও লিখে দিতে পারো, কেমন, চিনি লিখলাম আমি, এটা একটা সমযোজী যৌগ। এরপরে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী, তড়িৎ বিশ্লেষণ ঘটার সময় তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া মানে রাসায়নিক পরিবর্তন ঘটায়। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, যেটা মধ্য দিয়ে জ্বলন্ত পাতকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে, সেটা হচ্ছে তোমরা জানো হাইড্রোজেন। তার কারণ হাইড্রোজেন হচ্ছে নিজে দাহ্য গ্যাস, তাই না, নিজে দাহ্য গ্যাস, যেটা নিজে নীল শিখায় জ্বলে। এরপরে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের মধ্যে দেখো এখানে আমাদের স্তম্ভ মেলাতে দিয়েছে। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় লোহা, এটা হচ্ছে 2.16.1। অ্যামালগাম মানে হচ্ছে পারদ সংকর, যার মধ্যে পারদ অবশ্যই একটা থাকবে, একটা ধাতু সংকর যার মধ্যে একটা উপাদান হচ্ছে পারদ, যেমন সোডিয়াম অ্যামালগাম 2.16.2। বায়োপলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমার জৈব ভঙ্গুর, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে 2.16.3। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, 2.16.4। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো আমাদের, সেটা হচ্ছে নাইট্রোলিম কি, লিখবে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে বা বাদামি বর্ণের মিশ্রণকে নাইট্রোলিম বলে, এটি জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। 17 পেজ নাম্বার 123। এরপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন, একটি আম্লিক গ্যাসের নাম লেখো, তোমরা লিখবে হাইড্রোজেন সালফাইড, কেমন, হাইড্রোজেন সালফাইড মানে হচ্ছে H2S, আম্লিক গ্যাস। এরপরে শৌচাগারে প্রায়শ কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়, অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়, যার সংকেত হচ্ছে NH3। অথবা দিয়ে প্রশ্ন, অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, এখানে তোমরা লিখবে হাইড্রোজেন ক্লোরাইড, তাই না। অ্যামোনিয়ার সঙ্গে যখন হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয়, দুটোই কিন্তু গ্যাস, তখন সেক্ষেত্রে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া NH4Cl উৎপন্ন হয়, কেমন, এই দুটো হচ্ছে গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, কিন্তু এটা হচ্ছে সলিড, কেমন, কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। এরপরে তাহলে আমরা বিভাগ গ যেগুলো আছে তার আনসারগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন বলেছে স্থিতিশীল উন্নয়ন কি, এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষিত না করে বা নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরণ ও ব্যবহার করা হয়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এবং এখানে প্রশ্ন ছিল যে এজন্য কি কি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এটা আমি 17 থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার 6। এখানে যে যে লক্ষ্যগুলো আছে সেটাই হচ্ছে পরিকল্পনা গ্রহণ, তোমরা লিখবে প্রয়োজনীয়তা। পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলি এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে তাদের ব্যবহারের হার নবীকরণের হারকে অতিক্রম না করে। 2 নম্বর পয়েন্ট, সুস্থায়ী অর্থনীতি। প্রাকৃতিক সম্পদ দ্রুত নিঃশেষিত হলে অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়ে, সুতরাং দেশের অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, প্রত্যেক দেশে প্রাকৃতিক সম্পদের ভারসাম্য যেন বজায় থাকে। আর সুস্থায়ী সমাজ গঠন, সুস্থায়ী উন্নয়নের একটি অন্যতম উদ্দেশ্য হল সুস্থায়ী সমাজ গঠন করা, যা প্রকৃতির স্বার্থে কাজ করে সমাজের অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করবে। নেক্সট কোশ্চেন, আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ দুটি লেখো।
এটা মোস্ট প্রবাবলি গত বছরের মাধ্যমিকে তোমাদের চলে এসছে, তবু তোমাদের দেখাচ্ছি যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের মধ্যে থেকেই আমরা দুটো ত্রুটি পেয়েছি। এক হচ্ছে তোমাদের এটা যে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলোকে বিন্দুবৎ মানে বিন্দু পয়েন্ট মাস ধরা হয়েছে, এবং এদের যেটা আয়তন সেটা গ্যাসের আধারের বা এদের পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে আমরা যদি দেখি তাহলে গ্যাসের অণুগুলি অত্যন্ত ক্ষুদ্রাকৃতি হলে এদের নিজস্ব একটা আয়তন আছে, এবং এই উপরোক্ত যে কল্পনা সেটা শুধুমাত্র হাই টেম্পারেচার মানে খুব উচ্চ উষ্ণতা এবং লো প্রেসার নিম্ন চাপের ক্ষেত্রে প্রযোজ্য হলে অন্য ক্ষেত্রে কিন্তু সঠিক নয়। অন্য ক্ষেত্রে কিন্তু তাদের গ্যাসগুলোর কি আছে, আয়তন আছে। তাহলে আয়তন যদি থাকে তাহলে বাস্তব গ্যাসের অণুগুলি স্বতঃস্ফূর্ত বিচরণের জন্য কার্যকরী আয়তন ওই গ্যাসের আধারের অভ্যন্তরীণ আয়তনের তুলনায় কিছুটা কম হবে। যদি এটা একটা পাত্র হয়, পুরো পাত্র, এই পুরো পাত্রতে গ্যাসের কণাগুলো আছে। এবার আমরা যদি দেখি বাস্তব গ্যাসের ক্ষেত্রে, তাহলে গ্যাসের অণুগুলো কি হচ্ছে, বিন্দুবৎ হতে পারে, পয়েন্ট মাস হতে পারে, কিন্তু তাদের আয়তন কিন্তু আছে। তো সবগুলোকে যদি আমরা একত্রিত করে একটা কোণাতে যদি নিয়ে আসি, তাহলে এই জায়গাটায় গ্যাসের অণুগুলো আছে। তাহলে প্রথমে আমরা ভাবছিলাম যে তাদের গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য, নেগলেজেবল। তখন কি ছিল, পুরোটাই তারা চলাচলের জন্য মানে অবাধ বিচরণের জন্য পাচ্ছিল। কিন্তু এখন যেহেতু তাদের আয়তনের কথা আমরা বলছি যে নগণ্য হলেও আয়তন আছে, তাহলে এই জায়গাটা তারা পাচ্ছে না অবাধ বিচরণের জন্য, মানে মুভমেন্ট করার জন্য তারা পাচ্ছে না, চলাচল করার জন্য পাচ্ছে না। তাহলে এইটুকু তাদের বাদ চলে গেল। তাহলে কার্যকরী আয়তন যেটা সেটা কিছুটা কম হলো। তাহলে সেটাই হচ্ছে এই মানে আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির মানে কারণ, তাই না? গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির একটা প্রথম কারণ আয়তন ত্রুটি হলো। এরপর দেখো গ্যাসের গতীয় তত্ত্বানুযায়ী গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়াশীল না হলেও অধিক চাপে যখন চাপ প্রয়োগ করা হয় তখন গ্যাসের আয়তন তো কমে যায়, তাই না? বয়লের সূত্র অনুসারে চাপ প্রয়োগ করলে চাপ বাড়লে আয়তন কমে, তখন অণুগুলি পরস্পর খুব কাছাকাছি চলে আসে, ফলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তাই আদর্শ অবস্থায় অণুগুলি পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করার কথা তা বাস্তব গ্যাসের অণুগুলি প্রয়োগ করতে পারে না। তাহলে যতটা চাপ প্রয়োগ করা মানে মনে হয় যে যতটা চাপ প্রয়োগ করতে পারবে পাত্রের দেওয়ালে ততটা কিন্তু পারছে না। হয়তো এটা এখানে আঘাত করার কথা, আঘাত করার সময় পিছন দিকে অণুগুলো কি হচ্ছে, আকর্ষণ করছে, তাহলে যতটা বল প্রয়োগ করে আঘাত করার কথা ততটা কিন্তু প্রয়োগ করতে পারবে না। তাহলে এই দুটো হচ্ছে গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দুটি কারণ। এরপরে নেক্সট বলছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন, একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 500 ঘন সেন্টিমিটার, স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতা যেটা T1 প্রাথমিক উষ্ণতা সেটা 27 ডিগ্রি সেলসিয়াস বলেছিল, তাহলে আমরা 273 যোগ করে কেলভিনে করে নিলাম 300 কেলভিন। প্রাথমিক আয়তন V1 500 ঘন সেন্টিমিটার, অন্তিম আয়তন V2 সেটা বলেছে প্রাথমিক আয়তনের দ্বিগুণ হবে। তাহলে প্রাথমিক আয়তন যদি V1 হয় তাহলে তার দ্বিগুণ, তাহলে 2 ইন্টু V1 মানে 2 এর সঙ্গে 500 গুণ করে আমরা পেয়ে গেলাম 1000 ঘন সেন্টিমিটার। আমাদের অন্তিম উষ্ণতা মানে T2 বের করতে হবে। চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 = V2/T2, তাহলে বা T2 মানে কত হবে, T2 মানে হয়ে যাবে কি, T2 যদি এদিকে নিয়ে আসি তাহলে এদিকে T1টা V1 এর V2 সঙ্গে T1টা গুণ হবে আর V1টা নিচে চলে আসবে। এবার মানগুলো বসা, V2 এর মান বসালাম, T1 এর মান 300, V1 এর মান বসালাম, 500 1000কে কাটলাম 500 দিয়ে, তাহলে 2 হয়, তাই না? তাহলে 300কে 2 দিয়ে গুণ করবে, তাহলে 600 কেলভিন। এবার সেলসিয়াসে আমাদের প্রশ্ন দিয়েছিল, সেলসিয়াসে আনসারটা তোমরা লিখে দেবে। তাহলে অতএব অন্তিম উষ্ণতা, তাহলে কেলভিন থেকে সেলসিয়াস করতে গেলে 273 মাইনাস করতে হয়, তাই না? যখন আমরা সেলসিয়াস থেকে কেলভিন করি, কেলভিন করতে গেলে 273 যোগ, আর কেলভিন থেকে সেলসিয়াস করতে গেলে 273 বিয়োগ, তাহলে 273 বিয়োগ করবো, তাহলে পেয়ে যাচ্ছে আমরা এখানে 327 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন দেখো, একটি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ ও বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্র সহ দেখাও। তোমরা এটা দেখাবে যখন বস্তুটাকে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখা হয় তখন বস্তুটির প্রতিবিম্ব বস্তুটি যেদিকে থাকে সেদিকে গঠিত হয় এবং প্রতিবিম্বটি অসৎ সমশীর্ষ মানে সোজা এবং বস্তুর আকারের চেয়ে বড় হয়। এই যে চিত্রটা দেওয়া হয়েছে এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেখাবে। এরপরে নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে রৈখিক বিবর্ধন কাকে বলে। আর আরো একটা প্রশ্ন আছে, প্রথমে দেখো রৈখিক বিবর্ধন যেটা সেটা 17 থেকে আমি দেখাচ্ছি, পেজ নাম্বার 49। লেন্সে গঠিত প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে ছোট বা বড় হতে পারে, প্রতিবিম্ব ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। লিখতে পারো যে অতএব বা অর্থাৎ রৈখিক বিবর্ধন m মানে সমান দিয়ে লিখবে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এর সাথে যেটা ছিল প্রশ্ন যে
5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হয় 5। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? এখানে ডেটাগুলো তোমাদের ফার্স্ট লিখতে হবে। ডেটাগুলো লিখলে তোমাদের কি করতে হবে, কি জানতে চেয়েছে সেটা তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে এবং করতেও সলভ করতেও সুবিধা হবে। বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রৈখিক বিবর্ধন 5। আমরা জানি রৈখিক বিবর্ধন m মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে এটা এদিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে রৈখিক বিবর্ধন গুণ হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে 5, এটাও 5, তাহলে 5 5 25 সেন্টিমিটার, এটা হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য। পরের প্রশ্ন দেখো, গৃহস্থলীতে ব্যবহারের জন্য ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন? প্রথম কারণ তোমরা দেবে যে এসি এর উৎপাদন খরচ অনেক কম এবং তড়িৎশক্তি ব্যবহার ও বন্টনের সময় জুল তাপন বা অন্যান্য পদ্ধতিতে অপচয় যথেষ্ট কম হয়। 2 নম্বর হচ্ছে উপযুক্ত রূপান্তর বা ট্রান্সফরমার মানে অবরোহী বা আরোহী, স্টেপ আপ বা স্টেপ ডাউন, কেমন স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে এসি বিভবের মান প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানো যায়। আর এখানে আরো একটা তোমরা লিখতে পারো যে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট এসি বহু দূরে সম্প্রচার করা সম্ভব। এই সমস্ত সুবিধার জন্য তোমরা লিখবে যে গৃহস্থলীতে ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হয়। অথবা দিয়ে প্রশ্ন, বার্লো চক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হবে যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয়? লিখবে যে তড়িৎ প্রবাহ বাড়ালে, কেমন তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে চক্রের ঘূর্ণনের গতি বেড়ে যাবে, মানে যে স্পিডে ঘুরছিল এবার আরো বেশি স্পিডে ঘুরবে। 2 নম্বর কন্ডিশন, তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয়। লিখবে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয় তাহলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে, মানে আগে যদি ক্লকওয়াইজ ঘুরছিল তাহলে এবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো দিকে কিন্তু ঘুরবে, কেমন। এরপরে নেক্সট কোশ্চেন দেখো 3.5, এইচসিএল উদ্বায়ী পদার্থ কিন্তু এনএসিএল অনুদ্বায়ী কেন? আমি এখানে দেখো সিমিলার টাইপের একটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি এবং এখানে কিভাবে লিখতে হবে সেটা বলে দিচ্ছি। তোমরা প্রথমে লিখবে যে এইচসিএল সমযোজী যৌগ হওয়ায় এর অণুগুলির পৃথক অস্তিত্ব আছে। এর অণুগুলির মধ্যে শুধুমাত্র অতি দুর্বল ভ্যান ডার ওয়ালস আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। এই কারণে এইচসিএল উদ্বায়ী প্রকৃতির হয়। এবার নেক্সট প্যারা চেঞ্জ করে এনএসিএল কেন অনুদ্বায়ী, দেখো এটা পুরোটা দেওয়া হয়েছে, পুরোটা তোমরা নাও লিখতে পারো, সংক্ষেপে লিখতে চাইলে লিখবে যে এনএসিএল। অপরদিকে এনএসিএল তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, এতে প্রতিটি Na প্লাস আয়ন 6টি Cl মাইনাস আয়ন দ্বারা এবং প্রতিটি Cl মাইনাস আয়ন 6টি Na প্লাস আয়ন দ্বারা পরিবেষ্টিত হয়ে ত্রিমাত্রিক ল্যাটিস জালক গঠন করে। এরপরে লিখবে যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে এই আয়নগুলি পরস্পর যুক্ত থাকে বলে এই আয়নগুলির কোনরূপ কোনো সরণ বা চলন দেখা যায় না। তাই NaCl সাধারণ উষ্ণতায় কঠিন ও অনুদ্বায়ী প্রকৃতির হয়। তাহলে যেরকম ভাবে আমি বললাম সেরকম ভাবে বানিয়ে তোমরা লিখবে। লিখতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা জানাবে। এরপরে নেক্সট দেখো এখানে 3.6, C2H4 ইথিলিন এবং HF হাইড্রোজেন ফ্লোরাইড অণুর লুইস ডট গঠন দেখাও। তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেখান থেকে তোমরা করতে পারবে। আমি এখানে 17 থেকে দেখাচ্ছি, 17 মধ্যে পেজ নাম্বার 107। এখানে প্রথমে ইথিলিন অণু দেখো, কার্বনের দুটো কার্বন C2H4, তাহলে দুটো কার্বন আঁকবে। কার্বনের সর্বোচ্চ কক্ষে 4টা ইলেকট্রন, যোজ্যতা 4, তাহলে 4টা ইলেকট্রন 1 2 3 4, তাহলে এখানে একটা এখানে একটা এখানে দুটো দেখাবে। এই কার্বনের এদিকে সামনে দুটো, এটা 3 নাম্বার এটা 4 নাম্বার ইলেকট্রন দেখাবে। হাইড্রোজেন এখানে দুটো এখানে দুটো অঙ্কন করবে। হাইড্রোজেন ইলেকট্রন গুলো ক্রস করে দেওয়া হয়েছে, তুমি চাইলে পেন্সিল ইউজ করতে পারো, পেন্সিলে গোল করতে পারো। এবার দেখো এখানে সমযোজী বন্ধন হয়েছে, এখানে সমযোজী বন্ধন, সবগুলোতে সমযোজী বন্ধন হয়েছে। এই হাইড্রোজেনে দেখো দ্বৈত সূত্র ফলো করেছে, দুটো ইলেকট্রন বাইরের কক্ষে, সবগুলো হাইড্রোজেনে দুটো করে ইলেকট্রন হয়ে গেল। এই কার্বনে দেখো 1 2 3 4 5 6 7 8টা, এই কার্বনে দেখো 4টে 5 6 7 8 8টা, মানে অক্টেট পূর্ণ হয়েছে। নিয়ে এখানে 2 জোড়া ইলেকট্রন মানে ডাবল বন্ড তৈরি হবে, ডাবল বন্ড তৈরি করার মাধ্যমে এখানে ইথিলিন অণু গঠিত হবে, মানে এটা সমযোজী দ্বিবন্ধনের মাধ্যমে ইথিলিন অণুটা গঠিত হচ্ছে, অসম্পৃক্ত যৌগ। আর হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে HF এর ক্ষেত্রে এটাও সমযোজী যৌগ। হাইড্রোজেনের সর্বোচ্চ কক্ষে 1টা ইলেকট্রন, ফ্লুরিনের ক্ষেত্রে
সর্বস্থ কক্ষে হচ্ছে 7টা ইলেকট্রন, যেহেতু পারমাণবিক সংখ্যা 9, তাহলে 2,7 হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তাহলে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6, আর এখানে একটা দেখাবে। হাইড্রোজেনের একটা আর ফ্লুরিনের একটা মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করবে, নিয়ে সমভাবে ব্যবহার করবে। হাইড্রোজেনে ব্যবহার করবে, ফ্লুরিনে ব্যবহার করবে। তাহলে দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, তাহলে সমযোজী এক বন্ধনের মাধ্যমে HF হাইড্রোজেন ফ্লোরাইড গঠিত হয়। তাহলে এই লাইনটা তোমরা দেখাবে। এরপরে নেক্সট, অথবা দিয়ে প্রশ্ন, সমযোজী ও তড়িৎযোজী যৌগে দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা ধর্মের মধ্যে পার্থক্য লেখো। দ্রাব্যতার পার্থক্যের ক্ষেত্রে দেখো, এদিকে আয়নীয় যৌগ, এদিকে সমযোজী যৌগ। আয়নীয় যৌগগুলো তোমরা লিখবে যে আয়নীয় যৌগগুলি জল বা অন্যান্য দ্রবীয় দ্রাবকে দ্রাব্য, কিন্তু অদ্রবীয় বা জৈব দ্রাবকে অদ্রাব্য। আর সমযোজী যৌগের ক্ষেত্রে লিখবে যে সমযোজী যৌগগুলি অদ্রবীয় বা জৈব দ্রাবকে দ্রাব্য, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। এটা লিখলে এরপরে এখানে তড়িৎ পরিবাহিতা বলেছিল, তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে লিখবে যে আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহিতা নেই, গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থা তড়িৎ পরিবহন করে। আর বিশুদ্ধ সমযোজী যৌগগুলি তড়িৎ অপরিবাহী। কিছু ধ্রুবীয় সমযোজী যৌগ আছে, যেমন HCl, NH3 ইত্যাদি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহন করে। এটা হচ্ছে ব্যতিক্রম। জেনারেলি এই লাইন এখান থেকে এতটা লিখবে, যদি সম্ভব হয় তাহলে এই যে ব্যতিক্রমটা দেওয়া হয়েছে সেটা তোমরা লিখতে পারো। এরপরে দেখো নেক্সট, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে কালো রঙের অধক্ষেপ পড়ে, তার নাম ও সংকেত লেখো। লিখবে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে সেটি হলো লেড সালফাইড, নিয়ে সংকেত লিখে দেবে PbS। আর নিচে বিক্রিয়ার সমিত সমীকরণটা তোমরা দিতে পারো, PbNO3 হোল টুয়াইস লেড নাইট্রেট প্লাস H2S, তীর চিহ্ন দিয়ে PbS প্লাস 2HNO3। কেমন? এটা নাম হচ্ছে কি লেড সালফাইড এবং বর্ণ হচ্ছে কালো। সমীকরণটা অবশ্যই দেবে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন, সেখানে তোমাদের অবশ্যই সমীকরণ দিতে হবে, তাছাড়া কিন্তু 2 নম্বর নাও দিতে পারে। কেমন? সমীকরণটা দেবে, তৈরি হলো কি লেড সালফাইড, নামটা লিখবে, আর নিচে সংকেত হেডিং করবে, নিয়ে PbS সংকেতটা লিখে দেবে। এরপর নেক্সট কোশ্চেন, শত বিজারণ পদ্ধতি কি? লিখবে যে পদ্ধতিতে কপারের বিভিন্ন সালফাইড আকরিককে প্রথমে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে আংশিকভাবে তাপজারিত করে ধাতব অক্সাইডে পরিণত করা হয় এবং পরে অপরিবর্তিত ধাতব সালফাইড দ্বারা ধাতব অক্সাইডকে বিজারিত করে ধাতুতে পরিণত করা হয়, সেই পদ্ধতিকে শত বিজারণ পদ্ধতি বলে। উদাহরণ দিতে পারো, যেমন কপার গ্লান্স থেকে কপার নিষ্কাশন। এখানে হচ্ছে কি কপার গ্লান্স মানে Cu2S, সেটাকে প্রথমে কি করা হচ্ছে, মানে একে প্রথমে বায়ু প্রবাহ দ্বারা আংশিক ভাবে তাপ জারিত করছে, মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তাকে তাপ জারিত, মানে Cu2S ছিল কপার সালফাইড, সেখানে কপার অক্সাইড Cu2O ধাতব অক্সাইডে পরিণত করা হলো। এবার এই যেটা পরিণত হলো এইটাকে আবার কি করছে, এটাকে বিজারিত করবো আমরা, কিন্তু বিজারিত করার জন্য আমরা আলাদা করে কোনো কিছু যোগ করছি না, বিজারক যোগ করছি না। কেন? তার কারণ একে বিজারিত করতে এই বিক্রিয়াটাতে ধরো এই যে Cu2S 100 খানা ছিল অণু, সাপোজ 100 খানা ছিল, 70 খানা বিক্রিয়া করেছে, 30 খানা ছিল, তাহলে যে 30 খানা পড়ে আছে সেগুলো আবার কি করবে, বিজারক হিসাবে পরের স্টেপে অংশগ্রহণ করবে এবং এই যে আগের ধাপে যে Cu2O উৎপন্ন হয়েছিল তাকে বিজারিত করবে এবং ধাতব কপারে পরিণত করবে। কেমন? তাহলে এটা হচ্ছে আমি যেভাবে বললাম সেরকম ভাবে লিখবে, এবং এই যে উদাহরণটা দেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই দেবে, কারণ এখন দেখো প্রত্যেকটা ইয়ারে তোমাদের নতুন নতুন প্রশ্ন আসে। শত বিজারণ পদ্ধতিটাও এরকম একটা গুরুত্বপূর্ণ একটা টপিক বা পয়েন্ট, মানে বিষয় বলতে পারো, একটা পয়েন্ট বলতে পারো, সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই এই জায়গাটা তোমরা দেখে নেবে। এরপর দেখো অথবা যে প্রশ্ন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না কেন? এটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন না করার যে কারণ, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি সক্রিয়তা শ্রেণীর উচ্চ স্থানাধিকারী ধাতুগুলি তীব্র তড়িৎ ধনাত্মক এবং অত্যন্ত সক্রিয়। এই সমস্ত ধাতুর তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকায় অক্সাইড যৌগগুলি অত্যন্ত সুস্থিত প্রকৃতির হয়। মানে এই সমস্ত যে জিনিসগুলো আছে, ধাতুগুলো আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরা উপর দিকে আছে, তাহলে হাইলি ইলেকট্রোপজিটিভ, তীব্র তড়িৎ ধনাত্মক। তাহলে কি হবে, এরা তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের সঙ্গে মানে ইলেকট্রন অ্যাফিনিটি থাকবে, আসক্তি থাকবে, তীব্র স্ট্রং অ্যাফিনিটি থাকবে, তাহলে যৌগ তৈরি করবে, অক্সাইড তৈরি করবে এবং সেগুলো স্টেবল প্রকৃতির হবে, মানে সুস্থিত প্রকৃতির হবে। তাই কার্বনের পক্ষে এই সমস্ত ধাতব অক্সাইডকে
মানে ধাতব অক্সাইড থেকে ধাতুকে আলাদা করা সম্ভব হয় না। মানে কার্বন কিন্তু এত একটা স্ট্রং সুস্থিত অক্সাইডকে বিজারিত করে যে ধাতুটাকে উৎপন্ন করবে সেটা কিন্তু করতে পারে না। এছাড়া কোনো কোনো ধাতুর অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইড Al2O3 উচ্চ উষ্ণতা কার্বনের সঙ্গে বিক্রিয়া করে অন্য যৌগ কার্বাইড যৌগ তৈরি করে। তাই সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুকে, এই যেগুলো দেওয়া আছে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। তাহলে এই আনসারটা তোমরা লিখবে। নেক্সট দেখো বিভাগ গয়ের শেষ প্রশ্ন, কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়ব দুটি যৌগের নাম লেখো। এটা 7টা থেকে দেখাচ্ছি, 7টার মধ্যে পেজ নাম্বার 138। আচ্ছা, কার্যকরী মূলক ঘটিত মানে শুধুমাত্র কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপটা আলাদা হওয়ার জন্য সমবায়ব তৈরি হবে বা আইসোমার তৈরি হবে। যেমন এখানে দেখো CH3CH2OH কার্যকরী মূলক হচ্ছে OH মানে এটা অ্যালকোহল, এটা কি মিথ ইথ, তাহলে ইথাইল অ্যালকোহল। আর এটা হচ্ছে CH3OCH3 কার্যকরী মূলক O মানে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ইথার বা অ্যালকোক্সি গ্রুপ আছে, মানে এটা হচ্ছে ইথার, ডাই মিথাইল ইথার। নামগুলো অবশ্যই লিখে দেবে। এদের প্রত্যেকের আণবিক সংকেত দেখো, এখানে দুটো কার্বন, হাইড্রোজেন হয়ে যাচ্ছে 6টা, অক্সিজেন 1টা। এখানেও দুটো কার্বন, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা, তাহলে আণবিক সংকেত C2H6O। তাহলে এই জায়গাটা তোমরা উদাহরণটা দেবে এবং আমি যে নামগুলো বলে দিলাম নামগুলো তোমরা লিখবে। এরপরে বিভাগ ঘ আমরা সলভ করে নেব। বিভাগ ঘ থেকে দেখো আমাদের প্রথম প্রশ্ন, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণে মাত্রিয় বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় করো। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি লেখা হয়েছে, তারপর আর মানে কি, আর মানে হয়ে যাবে এনআরটি, নিচে চলে আসলো, তাহলে N/T। পি মানে চাপের মাত্র, এটা চাপ, তো পি মানে প্রেসার, চাপ, এটা হচ্ছে আয়তনের মাত্র সংকেত, এন হচ্ছে মোল সংখ্যা, টি মানে তাপমাত্রা মাত্র সংকেত। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য এবং প্রস্থ, প্রস্থ এক ধরনের দৈর্ঘ্য তাই না, তাহলে দৈর্ঘ্যর মাত্র সংকেতে স্কোয়ার হয়ে গেল। আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটে এক ধরনের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে তিনটে জিনিস, তাহলে দৈর্ঘ্যের কিউব হয়ে গেল। নিচে মোল সংখ্যা, তাপমাত্রা যা আছে লিখলাম। এবার দেখো দৈর্ঘ্য দুটো আছে, দৈর্ঘ্য স্কোয়ার ভাবো, এটা দৈর্ঘ্যের কিউব, তাহলে কেটে গেলে শুধু এখানে একটা দৈর্ঘ্য পড়ে থাকবে তাই না, দৈর্ঘ্য। বল ইন্টু দৈর্ঘ্য মানে কি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ মানে কি কার্য, তাহলে উপরটা আমরা পেয়ে গেলাম কার্যের মাত্রা সংকেত, নিচে যা আছে লিখলাম। এরপরে কার্যর যেটা মাত্রা তোমরা আশা করি সবাই জানো, সেটা হচ্ছে কার্যের মাত্রাটা তোমরা লিখবে, মাত্রা লিখতে পারো, আর মোল সংখ্যার মাত্রা লিখবে, তাপমাত্রা মাত্রা লিখবে। যেহেতু এখানে একক বলেছে তাহলে কার্যের একক কি, কার্যের একক হচ্ছে জুল, নিচে মোলের একক মোল তাই না, উপরেটা কি হচ্ছে, উপরেরটা হচ্ছে জুল, নিচে হচ্ছে আমার মোল, তাপমাত্রার একক কি কেলভিন। এবার যখন আমরা উপরে তুলবো এই দুটোকে তখন ইনভার্স হয়ে যাবে, তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এতটা পর্যন্ত তোমরা লিখবে। আর এখানে আমাদের বলেছে আর এর একক কি হবে, তাহলে আর এর একক তোমরা লিখে দেবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, কেমন। আর এখানে এই লাইনটা লেখার পর মাত্রাটা দেওয়ার প্রয়োজন ছিল, মাত্রাটা এখানে দেয়নি। তোমরা এক কাজ করবে, এই লাইনটা লেখার পরে মাত্রাটা তোমরা এই মাত্রাটা এখানে লিখে দেবে, কেমন। এই যে মাত্রাটা দেওয়া আছে এখানে, কার্যের মাত্রা এখানে mL²⁻², আর নিচে মোল ইন্টু কেলভিন, এই লাইনটা জাস্ট এই জায়গাটা তোমরা কি করবে, এই জায়গাটা তোমরা এইখানে ভরে দেবে, মানে সমান চিহ্ন দিয়ে একটা লাইন করবে, তারপরে এই জিনিসটা লিখবে। এরপরে নেক্সট দেখো কোশ্চেন আমাদের অথবা দিয়ে, যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 ATM চাপে 10 লিটার হবে সেই উষ্ণতা নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে ভর, আয়তন হচ্ছে কত 10 লিটার, আর কত চাপে 2.56 ATM চাপে। গ্যাসের ভর W হচ্ছে 28, মোল সংখ্যা কত, মোল সংখ্যা হচ্ছে W/M, N মানে কি, N মানে হচ্ছে W প্রদত্ত ভর বাই মোলার ভর, আণবিক গুরুত্ব। নাইট্রোজেন আণবিক গুরুত্ব 28, তাহলে 28 দিয়ে ভাগ করছি, তাহলে 28 গ্রাম মানে 1 মোলে আমরা পেয়ে গেলাম। আয়তন 10 লিটার, চাপ হচ্ছে 2.56। আদর্শ গ্যাসের সমীকরণ মানে হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে টি মানে কত PV/NR, মানগুলো তোমরা বসিয়ে দেবে। এখানে আমি 8 দিয়ে কাটাকাটি করেছি, 32 হয়েছে। এরপরে দেখো এই দশমিকটা তুলে দেওয়ার জন্য আমার দুটো শূন্য পেয়েছি, কেমন। 0.08 লিখেছি আমি, 0.08 পর একটা ভ্যালু ছিল, সেটা বসালে পয়েন্টে আনসার চলে আসবে, তাই জন্য আমি এটা লিখিনি। এখানে দুই ঘর দশমিক, তাই জন্য দুটো মানে 100 আসবে, সে 100টা উপরের দিকে গেছে, কেটে দিয়েছি। তারপর দেখো 32 পড়েছে, 32 এর সঙ্গে 10 গুণ করলে 320 কেলভিন। এবার 273 মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি 47 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন দেখো,
এখানে 4.2, দেখো 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রাইট উত্তপ্ত করতে হবে। এখানে দেখো আমাদের আচ্ছা, ওখানে আগের একটা তো প্রশ্ন ছিল যে মোলার আয়তন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের চাপের উপর নির্ভর করে। আর এই প্রশ্নটাতে দেখো নাইট্রোজেনের ভর হচ্ছে 14, হাইড্রোজেনের হচ্ছে 1, 4টে আছে তাহলে 4 হয়ে গেল, নাইট্রোজেন 14, অক্সিজেনের পারমাণবিক ভর 16, 16 দিয়ে 32। আর এদিকে নাইট্রোজেন বার করে নেবে, পারমাণবিক ভর 14, আণবিক ভর হয়ে যাবে 28। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন পাওয়ার জন্য অ্যামোনিয়াম নাইট্রেট কত লাগছে 64, 1 গ্রামের জন্য কত বাই 28, তাহলে 8.4 এর জন্য কত গুণ 8.4। এটা দেখো 28 3 28 কত হয়, 3 28 হয়ে যায় 84, কিন্তু এখানে পয়েন্ট আছে তার জন্য 0.3 হলো। বা তুমি এরকম ভাবেও করতে পারো, কেমন 64 লিখলে 8.4, তাহলে দশমিক তুলে দিলে নিচে 10 হবে, আর এখানে 28 আছে, এটা যদি কাটাকাটি করো তাহলে 3 হয়, 64কে 3 দিয়ে গুণ করবে তাহলে 192 হবে, এটা হচ্ছে 192 বাই 10, তাহলে 19.2 গ্রাম, এটা হবে আনসার। তাহলে তোমরা লিখে দেবে যে অতএব 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য এত গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2 উত্তপ্ত করতে হবে। অথবা দিয়ে প্রশ্ন এখানে 12.26 গ্রাম KClO3 পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে এসটিপিতে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এখানে তোমরা বিক্রিয়াটা প্রথমে দেবে, বিক্রিয়া দেওয়ার পর এর ভর কত সেটা বের করে নেবে। 2 ভাগ দিয়েছে 2 অণু, তাহলে 2 অণু অবশ্যই দিতে হবে। পটাশিয়ামের 39, ক্লোরিনের হচ্ছে 35.5, অক্সিজেনের 16, 3 16 48 যোগ করবে, নিয়ে একে 2 দিয়ে গুণ করবে, যেহেতু 2 অণু 245 পাবে। অক্সিজেনের সঙ্গে 7 আমাদের, তাহলে 16 দিয়ে 32, 3 অণু আছে তাহলে 3 32 হয়ে যাবে 96। তাহলে 245 এত গ্রাম KClO3 পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে এত অক্সিজেন উৎপন্ন করে 96 গ্রাম, তাহলে 1 গ্রাম বিয়োজিত হয়ে বাই এত, তাহলে এত KClO3 বিয়োজিত হয়ে কত উৎপন্ন করবে 4.8 গ্রাম এত অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। এরপরে দেখো নেক্সট বলছে যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর চায়ের কেটলির হাতলে বেদ জড়ানো থাকে কেন। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে। প্রাথমিক আয়তন যত বেশি হয় আপাত প্রসারণ গুণাঙ্ক তত বেশি হয়। শুধু আপাতটাই লিখবে, কেমন, যেহেতু এখানে প্রশ্নে দেখো প্রশ্নে কি দিয়েছে, আমাদের শুধু আপাত প্রসারণ গুণাঙ্কই বলেছে। নেক্সট, তরলের উষ্ণতা বৃদ্ধি বেশি হলে তার আপাত প্রসারণ গুণাঙ্ক বেশি হয়। এরপরে তরলের প্রকৃতি ও পাত্রের প্রকৃতি, লিখবে যে তরলের আপাত প্রসারণ তরলের প্রকৃতি ও পাত্রের প্রকৃতি উভয়ের উপর নির্ভর করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, চায়ের কেটলির হাতলে বেদ জড়ানো থাকে কেন। তোমরা এখানে লিখবে যে কেটলি সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি, যা তাপের সুপরিবাহী। কেটলি থেকে তাপ পরিবাহিত হয়ে হাতলকে উত্তপ্ত করে দেয়, ফলে হাত দিয়ে ধরা যায় না। অপরদিকে যদি কেটলিতে বেদ জড়ানো থাকে, বেদ হচ্ছে তাপের কুপরিবাহী বলে হাতলে খুব কম তাপ পৌঁছায়, কেটলির হাতল ধরে তোলা সুবিধাজনক হয়। এই কারণেই কিন্তু চায়ের কেটলির হাতলে বেদ জড়ানো থাকে। এরপর দেখো এক্স রশ্মি দুটি ব্যবহার উল্লেখ করো, আর দৃশ্যমান আলোক বর্ণালীর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত। এক্স রশ্মির এখানে দেখো 1 2 3 তিনটে ব্যবহার আছে, যে কোনো দুটি ব্যবহার তোমরা লিখবে। আর আমাদের বলেছে যে দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 4 × 10⁻⁷ মিটার থেকে 8 × 10⁻⁷ মিটার। আর অ্যাংস্ট্রমে লিখলে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, ন্যানোমিটারে লিখলে 400 থেকে 800 ন্যানোমিটার। এরপরে কাঁচের স্ল্যাবে আলো এক প্রান্তে আপতিত হলে অপর প্রান্ত থেকে প্রতিসরিত হওয়ার সময় গতিপথে কিরূপ পরিবর্তন হয় এবং কেন। প্রথমে লিখবে সমান্তরাল পৃষ্ঠযুক্ত একটি কাঁচের ফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের সময় আলোকরশ্মির কোনো প্রকার কৌণিক চ্যুতি ঘটে না, এতে কেবলমাত্র আলোর পার্শ্বীয় সরণ ঘটে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে এখানে এই জিনিসটা দেবে এবং এখানে কি কি হয়, প্রদত্ত চিত্রে কি কি হচ্ছে। এবিসিডি, এটা একটা মানে সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাঁচের ফলক। এবি এবং সিডি দুটো হচ্ছে পৃষ্ঠ, সমান্তরাল ভাবে আছে, এবং এখানে কিউ বিন্দুতে আপতিত হচ্ছে আলোকরশ্মি। তারপরে প্রতিসরণের পর কিউ আর পথে কাঁচ ফলকের ভিতর দিয়ে যাচ্ছে এবং অপর পৃষ্ঠ দিয়ে মানে আর এস পথে কিন্তু নির্গত হচ্ছে। এটা তোমরা লিখবে। এখানে লিখবে যে এই ক্ষেত্রে I1 = I2 হয়, অর্থাৎ আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়।
সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাঁচ ফলকের ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথে এরূপ কোন ফলকের উপস্থিতিতে রশ্মিটির কোন প্রকার কৌণিক বিচ্যুতি ঘটে না, এর কেবল পার্শ্বীয় সরণ ঘটে। নিয়ে এতটা পর্যন্ত তোমরা লিখে দেবে। এখানে জিজ্ঞাসা করেছিল কেন, তাহলে এক কাজ করবে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখলে, এখান থেকে এতটা লিখবে, এবং এই যে জিনিসটা দেওয়া হয়েছে এই জায়গাটা তোমরা সংক্ষেপে লিখতে পারো। যদি নাও লেখো এখানে অবশ্যই প্রতিসরণের ক্ষেত্রে এটা যে হচ্ছে সমান্তরাল সেটা তোমরা লিখে দেবে, নিয়ে এখানে তোমরা লাস্টে কনক্লুশনটা তোমরা টেনে দেবে, কেমন? আর পারলে অবশ্যই চিত্রটা দেবে, চিত্রটা সংক্ষেপে অঙ্কন করার চেষ্টা করবে, চিত্র নিয়ে কিন্তু বেশি সময় দেবে না। চিত্র অঙ্কন করবে কিন্তু তাড়াহুড়ো করে চেষ্টা করবে ঠিকঠাক সাইন্টিফিক চিত্র অঙ্কন করার। এরপরে একটি অওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। তোমরা লিখতে পারো ডায়োড ভালভ বা ট্রায়োড লিখতে পারো। পরিবাহীর রোধ, একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ, পরিবাহী দুটি দুই প্রান্তে বিভব প্রভেদ সমান, তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত কত হবে? লিখবে যে প্রথম পরিবাহীর রোধ ধরি 2R আর দ্বিতীয় পরিবাহীর রোধ R, কেমন? প্রথমটার আমরা ধরে নিলাম যে দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টার R হলে প্রথমটা কি হবে? 2R। বিভব প্রভেদ সমান, তাহলে সেটা V ধরছি। প্রথম ও দ্বিতীয় পরিবাহীতে প্রবাহ মাত্রা যথাক্রমে আয়ন এবং I2, তাহলে প্রশ্ন অনুসারে V মানে কত? প্রথমটার ক্ষেত্রে V মানে IR, তাহলে I1 × 2R। দ্বিতীয়টার ক্ষেত্রে V = IR, I মানে হচ্ছে I2, এখানে R। এখানে আমরা আয়ন কত পেলাম? V/2R চলে আসলো, এখানে I2 মানে কত? V/R চলে আসলো। প্রবাহ মাত্রা অনুপাত কত হবে? I1/I2, তাহলে এইটা বাই এইটা লিখলাম। তুমি কেটে কেটে এখানে কেটে দিতে পারো, বা V/2R লিখলে এই অনুপাতটাকে উল্টে দিলে গুণ করে, তাহলে R/V হয়ে গেল, এটা কেটে দিলে আর কেটে দিলে তাহলে 1/2। তাহলে পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা অনুপাত হয়ে যাবে 1:2। পরের প্রশ্ন, এখানে বলছে যে চুম্বকের উপর তড়িতের ক্রিয়া সংক্রান্ত দক্ষিণ হস্তমুষ্টি সূত্রটি লেখো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। এখানে দেখো দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, রাইট হ্যান্ড গ্রাস্প রুল, যেটা এই রুলটা তোমাদের দেওয়া হয়েছে, এটা তোমরা লিখবে। আর এর সাথে প্রশ্ন আছে বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী কোন ধাতুর তৈরি হয়? এটা আনসার হচ্ছে নাইক্রোম, কেমন? এটা কিন্তু নাইক্রোম দিয়ে তৈরি হয়। ভর বিচ্যুতি কাকে বলে আর নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি ধরনের বিভাজন প্রক্রিয়া ঘটানো হয়? ভর বিচ্যুতি এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, পেজ নাম্বার 91। এখানে তোমরা এখান থেকে শুরু করে পুরোটা লিখতে পারো, আর যদি না লিখতে চাও লিখবে যে দেখা গেছে নিউক্লিয়াসের স্থির ভর m, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন আর নিউট্রনগুলির মোট ভর থেকে কিছুটা কম হয়। ভরের এই পার্থক্য বা হ্রাসকে ভর ত্রুটি বলে। নিউক্লিয়াসের স্থির ভর ও এতে উপস্থিত নিউক্লিয়নগুলির মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে। আর এখানে বলছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি ধরনের বিভাজন প্রক্রিয়া ঘটানো হয়? লিখবে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। এরপরে অথবা যে প্রশ্ন, একটি নিউক্লিয়াসে এক্স থেকে আলফা কণা নির্গত হলে নিম্নোক্ত বিক্রিয়া থেকে এ ও জেড এর মান নির্ণয় করো। এটা দেওয়া হয়েছে, আমরা এটা এখানে লিখেছি। এটা লেখার পরে দেখো আমাদের আলফা বেরোলে, আমরা জানি একটা আলফা বেরিয়েছে, তাই না? ডান দিকে আলফা মানে একটা আলফা বেরিয়েছে। আলফা বেরোলে পারমাণবিক সংখ্যা 2 কমে যায়, ভর সংখ্যা 4 কমে যায়। তাহলে 4 কমে এটা হয়েছে 228, 4 কমে হয়েছে। তাহলে আগে কত ছিল? 4 বেশি ছিল, তাহলে সেটা কত ছিল? 4 যোগ করলে 232 ছিল। পারমাণবিক সংখ্যা 2 কমে যায়, প্রথমে 92 ছিল, তাহলে 2 কমে কত হবে? 90 হবে। এটা হচ্ছে আনসার। এর সাথে প্রশ্ন ছিল যে কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি? আনসার হবে আলফা রশ্মি। পরের প্রশ্ন বলছে যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? নিম্নলিখিত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। এটার আনসারটা আমি আগে বলে দিই। কার্বনের থেকে নাইট্রোজেন, তার থেকে অক্সিজেন, তার থেকে ফ্লুরিন, তড়িৎ ঋণাত্মকতা এরকম ভাবে বাড়তে থাকে। এটা হচ্ছে ক্রমবর্ধমান মানে অনুসারে সাজানো হয়েছে, কেমন? তড়িৎ ঋণাত্মকতার মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। আর প্রথম যে জায়গাটা ছিল সেটা আনসার, তোমরা হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, এটার আনসার আমি ছায়া থেকে দেখাচ্ছি। ছায়ার ক্ষেত্রে পেজ নাম্বার 100 তোমরা এখানে লিখবে, এই হেডিংটা দেবে হাইড্রোজেনের পর্যায়সারণীতে অবস্থান হচ্ছে বিতর্কিত। গ্রুপ এ এর ক্ষার ধাতু এবং গ্রুপ 17 এর হ্যালোজেনের সঙ্গে এর সাদৃশ্য দেখা যায়। সাদৃশ্যগুলোর ক্ষেত্রে চেষ্টা করবে দুটো সাদৃশ্য তোমাদের লেখার চেষ্টা করবে, বৈসাদৃশ্যটা লিখবে। আর হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্যের মধ্যে এখানেও চেষ্টা করবে একটা বা দুটো চেষ্টা করবে, দুটো সাদৃশ্য লেখার। আর বৈসাদৃশ্যগুলোর ক্ষেত্রে তোমরা একটা বৈসাদৃশ্য লিখলে, নিয়ে এখানে লিখে দেবে যে হাইড্রোজেনের এরূপ দ্বৈত আচরণের জন্য মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছেন, কেমন?
এরপরে অথবা দিয়ে প্রশ্ন, ক্ষারীয় মৃত্তিকামূলক কাদের বলে, এরা জলের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে। এটাও আমি ছায়া থেকে তোমাদের দেখাচ্ছি, পেজ নাম্বার 99। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কারণ এদের অক্সাইড, এগুলি অক্সাইড রূপে ভূত্বকে অবস্থান করে এবং এদের হাইড্রোক্সাইড গুলি ক্ষার রূপে আচরণ করে। এতটাই লিখবে। আর জলের সাথে বিক্রিয়া এরা কি উৎপন্ন করে, লিখবে এরা ধাতব হাইড্রোক্সাইড ব্র্যাকেটে ক্ষার উৎপন্ন করে। নেক্সট, একটি ইউরেনিয়াম উত্তর মৌল, একটা ইউরেনিয়াম উত্তর মৌল তোমরা লিখবে নেপচুনিয়াম, এটা চিহ্ন হচ্ছে এনপি। এরপরে বলেছে কপার তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। 7 থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার আমার ক্ষেত্রে 114। প্রথমে আমাদের কি বলেছে দেখো, ব্যবহৃত তড়িৎদ্বার। ব্যবহৃত তড়িৎদ্বার লিখবে এখানে যে বিশুদ্ধ পাতলা কপার পাতকে ক্যাথোড রূপে এবং অবিশুদ্ধ মোটা কপার পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। এরপর হেডিং করবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে লিখবে 5 থেকে 10% সালফিউরিক অ্যাসিড যুক্ত কপার সালফেট দ্রবণ 15% কে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। এরপরে তড়িৎ দ্বারা সংঘটিত বিক্রিয়া, বিক্রিয়া এখানে লিখবে ক্যাথোডে, তোমরা জানো ক্যাথোডে বিজারণ হয়, তাহলে ইলেকট্রন যোগ হবে, নিয়ে ধাতব কপার উৎপন্ন হবে। অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে কপার পাতটা ক্ষয় হবে, এখানে কি হবে, ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে সিউ বাই পজিটিভ আয়ন তৈরি হলো এবং দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে এই বিক্রিয়াটা তোমরা দেবে। এরপরে দেখো লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক। আচ্ছা, এটা আমি 17 থেকে দেখাচ্ছি, 17 পেজ নাম্বার 124। লা ব্ল্যাঙ্ক বলেছে পদ্ধতিটা খেয়াল করো, এই পদ্ধতিতে বিকারক, তাহলে বিকারক কি, বিকারক হচ্ছে NaCl, তোমরা লিখবে সোডিয়াম ক্লোরাইড ব্র্যাকেটে NaCl, সালফিউরিক অ্যাসিড ব্র্যাকেটে H2SO4, বিকারক হয়ে গেল। বিক্রিয়ার শর্ত, বিক্রিয়া শর্ততে লিখবে যে সাধারণ লবণের সঙ্গে গাঢ় H2SO4 মিশিয়ে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অদ্রাব্য সোডিয়াম বাইসালফেট NaHSO4 ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। পরে একে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করলে HCl পাওয়া যায়। এটা হচ্ছে শর্ত। আর শর্ত হলো বিক্রিয়ার সমীকরণ, সমীকরণটা এটা দেবে। প্রথমে NaCl আর H2SO4 বিক্রিয়া 150 থেকে 200 তে সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হয়, HCl উৎপন্ন হয়। এই সোডিয়াম বাইসালফেট আবার NaCl এর সঙ্গে বিক্রিয়া করে 550 ডিগ্রিতে, নিয়ে সোডিয়াম সালফেট আর HCl উৎপন্ন হয়। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, বিকারক, শর্ত, সমীকরণ। এটা দেখো, আচ্ছা 17 ক্ষেত্রে পেজ নাম্বার 119 পাতায় প্রথমে বলেছে আমাদের কি বিকারক, তাই না? তাহলে অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে বিকারক হচ্ছে হেবার পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস বিকারক। বিক্রিয়া শর্ত, বিক্রিয়া শর্ত এখান থেকে শুরু করে এতটা লিখবে, কেমন? অ্যালুমিনা মানে Al2O3, K2O পটাশিয়াম অক্সাইড মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটা হচ্ছে শর্ত। আর সমীকরণটা দেবে N2 + 3H2, এরকম ভাবে রিভার্সিবল সাইন দেবে 2NH3, আর প্লাস তাপ লিখে দেবে। যদি মুখস্থ না থাকে তাহলে প্লাস তাপ লিখে দেবে। আর এখানে উভমুখী চিহ্নের উপরে তোমরা অনুঘটক মানে Fe চূর্ণ অনুঘটক তোমরা লিখতে পারো, আর পাশে কমা দিয়ে 200 বায়ুমণ্ডলীয় চাপ, নিচে উষ্ণতা 550 ডিগ্রি সেলসিয়াস লিখে দিতে পারো, তাহলে কিন্তু সুবিধা হবে, কেমন? অ্যারো চিহ্নের উপর এবং নিচে এগুলো শর্তগুলো লিখে দেবে। এরপরে 4.12 অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুক্ত বিক্রিয়া শর্ত উল্লেখ করে সমিত সমীকরণ লেখো। এটা পেজ নাম্বার 144। অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া শর্ত, যুত বিক্রিয়া হাইড্রোজেনের নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন অণু প্রথমে এক অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ইথিলিন ও পরে আর এক অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ইথেন উৎপন্ন করে। প্রথমে এক অণু হাইড্রোজেন, তাহলে ট্রিপল বন্ডটা ভেঙে গিয়ে ডাবল বন্ড হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকে যাবে, তাহলে H2C ডাবল বন্ড H2C বা CH2। পরে আবার হাইড্রোজেন যুক্ত হবে, নিয়ে দেখো এখানে অনুঘটক হিসেবে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম বা র্যানিল নিকেল ব্যবহার করা হয়, তাহলে সেটা সাধারণ উষ্ণতায় হবে, নিয়ে কমা দিয়ে সাধারণ উষ্ণতা। আর যদি নিকেল চূর্ণ ব্যবহার করো তখন সাধারণ উষ্ণতায় হবে না, তখন কিন্তু 250 ডিগ্রি সেলসিয়াস লাগবে। এখানে কি হবে, আরো একটা করে হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন ঢুকে যাবে, CH3 বন্ড CH3 মানে C2H6 উৎপন্ন হবে। এটা তোমরা লিখবে। এরপরে দেখো আমার কাছে বইগুলো পুরনো, তার জন্য একটু অসুবিধা হচ্ছে এখানে বই থেকে। আমি তোমাদের যেভাবে বলে দিয়েছি সেভাবে লিখবে, তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। এরপরে এখানে দেখো IUPAC নেম, এখানে
মিথ ইথ প্রো, তাহলে প্রোপানল, কিন্তু 1 নম্বর পজিশনে 1 নম্বর কার্বনের সঙ্গে অল অ্যালকোহল গ্রুপ আছে, তাই জন্য এর নাম হয়ে যাবে প্রোপান অন অল। টেফলনের মনোমার ও এর একটি ব্যবহার লেখো। টেফলন, তাই না, টেফলনের ক্ষেত্রে মনোমার হচ্ছে কি টেট্রাফ্লুরোইথিলিন, F2C11CF2, ব্যবহার হচ্ছে রাসায়নিক শিল্পে এবং ফ্রাইং প্যান তৈরি করতে ব্যবহার করা হয়। তরল হাইড্রোকার্বনের তোমরা নাম লিখবে কেরোসিন অথবা বেঞ্জিন। তাহলে আজকে দেখো আমরা তোমাদের এবিটিআই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের প্রথম সেটটার সম্পূর্ণ সমাধান প্রোভাইড করলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমরা চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো ক্লাস শুরু করে দেওয়ার, এবং সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার অনেক আগে কমপ্লিট করার চেষ্টা করব। তার কারণ তোমাদের পর্ষদ টেস্ট পেপার বেরোবে, তখন কিন্তু আমরা পর্ষদ টেস্ট পেপারের সমস্ত পেজের সলিউশনগুলো খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে প্রোভাইড করার চেষ্টা করব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা টেলিগ্রাম গ্রুপে লিংক পেয়ে যাবে, সেখানে তোমরা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তারপরে তোমাদের জন্য আমি আলাদা করে শুধুমাত্র মাধ্যমিকের 2025-এর ব্যাচের জন্য আলাদা টেলিগ্রাম গ্রুপ ওপেন করে দেবো। সেখানে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে, বিভিন্ন প্রশ্ন আলোচনা, বিভিন্ন তোমাদের নানা মতামত তোমরা কিন্তু সেখানে উল্লেখ করতে পারবে। কেমন? তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।